আজকের আলোচনাটা শুরুই হচ্ছে একটা বেশ বেশ বিরোধাভাসী জায়গা থেকে। একসময় যে আমেরিকা নিজে ধরুন ইরানকে পারমাণবিক প্রযুক্তি উপহার দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল তো, তারাই আজ ইরানের ওই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে কড়া সমালোচক। হ্যাঁ এই ব্যাপারটা, এই পরিবর্তনটা কেন হলো? আর এই যে জটিল পরিবর্তনশীল সম্পর্কটা, এটাই আমরা আজ একটু খতিয়ে দেখব। হ্যাঁ, আমাদের হাতে যে ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্টটা আছে, সেটা দেখলে বোঝা যায় এই বন্ধুত্ব থেকে শত্রুতার পেছনে একটা লম্বা ইতিহাস আছে। শুধু পারমাণবিক ইস্যু নয়, তার থেকেও গভীর। তাহলে চলুন ইতিহাসের গভীরে একটু ঢোকা যাক। কিভাবে এই বন্ধুত্বটা শত্রুতায় পাল্টে গেল, বিশেষ করে পারমাণবিক বিতর্ক আর ওই যে সূত্রে বলা হয়েছে আমেরিকার নীতির স্ববিরোধিতা, এইগুলো একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, শুরু করা যাক সেই সময় থেকে, যখন সম্পর্কটা বেশ ভালো ছিল। 1979 সালের আগের কথা বলছেন? একদম। তখন পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম। আমেরিকার দুটো প্রধান লক্ষ্য ছিল ইরানে। এক, তেল। অবশ্যই, তেল তো সবসময় একটা বড় ফ্যাক্টর। আর দুই, ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে নজরে রাখার জন্য জায়গাটা খুব দরকারি ছিল। আর তখন তো ইরানের শাহ পশ্চিমে বেশ জনপ্রিয় ছিলেন, তাই না? ইরানকে যেন স্থিতিশীলতার দ্বীপ বলা হতো। ঠিক তাই। পশ্চিমে খুব কদর ছিল শাহের, আর ইরানেও তখন পশ্চিমা সংস্কৃতির বেশ ভালোই প্রভাব। সিনেমা, পোশাক আশাক। শহরগুলো নাকি বেশ আধুনিক হয়ে উঠছিল, হাইওয়ে, বড় বড় বিল্ডিং। হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হতো ইরান দারুণ এগোচ্ছে। আমেরিকাও তখন সাহায্য করছিল, অস্ত্র দিচ্ছিল, আর ওই যে বললেন পারমাণবিক প্রযুক্তিও দিয়েছিল। কিন্তু সবটাই কি ভালো ছিল? ভেতরের অবস্থা? না, সেখানেই তো সমস্যাটা। এই উন্নয়নের সঙ্গেই ব্যাপক একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছিল। গ্রামের মানুষ গরিবই থেকে যাচ্ছিল। আর শহরেও হয়তো একটা চাপা ক্ষোভ ছিল। হ্যাঁ ছিল, উন্নয়নটা হয়তো সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালার মতন একটা ঘটনা ঘটেছিল না 1971-এ, সার সেই বিখ্যাত পার্টি। ও হ্যাঁ, পার্সেপলিসের সেই পার্টি, শতাব্দীর সেরা পার্টি বলা হয়। একদিকে দেশে খরা, খাদ্যের অভাব, আর অন্যদিকে শাহ খরচ করছেন $100 মিলিয়ন, আজকের হিসাবে প্রায় ৮,০০০ কোটি টাকা। ভাবা যায়? আর সূত্র বলছে প্রচুর খাবারও নাকি নষ্ট হয়েছিল। হ্যাঁ, এই ঘটনাটা জনরোষকে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। মানুষের ক্ষোভ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এর শেষটা হল 1979-র ইরানে বিপ্লব। একদম। শাহের পতন হল, আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন, আর ঠিক এখান থেকেই আমেরিকা ইরান সম্পর্কের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। খোমেনি ক্ষমতা এসেই তো ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করলেন। হ্যাঁ, আর আমেরিকাকে দিলেন মহান শয়তান তকমা। তেলের চুক্তি বাতিল করলেন। আর তারপরেই তো তেহরানে মার্কিন দূতাবাসে সেই জিম্মি সংকট। ও, সেটা তো একটা বিরাট ঘটনা। 52 জন আমেরিকানকে 444 দিন আটকে রাখা হয়েছিল। আমেরিকার প্রতিক্রিয়া কি ছিল তখন? নিশ্চয় খুব কড়া। খুবই কড়া। আমেরিকা ইরানের সম্পদ জব্দ করে নিল, তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল। এখানেই শেষ নয় নিশ্চয়ই। না, এরপর 1980 থেকে 88 পর্যন্ত যে ইরান-ইরাক যুদ্ধ চলল, তাতে আমেরিকা ইরাককে সমর্থন দিয়েছিল, সাদ্দাম হোসেনকে। হ্যাঁ, সরাসরি ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। শুধু টাকা নয়, রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জাম, গোয়েন্দা তথ্য সব দিয়ে সাহায্য করেছিল। এই যুদ্ধে তো ইরানের ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল, প্রায় 5 লক্ষ লোক মারা যায়, অর্থনীতি ভেঙে পড়ে। একদম। আর এখানেই আমেরিকার নীতির ওই অদ্ভুত দিকটা দেখা যায়, যেটা সূত্রেও আছে। স্ববিরোধিতার ব্যাপারটা। হ্যাঁ, যে সাদ্দামকে তারা ইরানের বিরুদ্ধে এত সাহায্য করল, সেই সাদ্দামই যখন 1990 সালে কুয়েত দখল করল, তখন আমেরিকা তার বিরুদ্ধে চলে গেল। আর শেষ পর্যন্ত তো তাকে ক্ষমতাচ্যুত করা এবং ফাঁসি দেওয়া হলো আমেরিকার নেতৃত্বেই। ঠিক। এই পরিবর্তনটা সত্যিই খুব নাটকীয়। আচ্ছা, এই পুরো প্রেক্ষাপটটাই কি ইরানকে পারমাণবিক কর্মসূচির দিকে ঠেলে দিল? একদিকে আমেরিকার এত চাপ, নিষেধাজ্ঞা, আবার চারপাশে আমেরিকার সামরিক উপস্থিতি ইরাক, আফগানিস্তানে, পারস্য উপসাগরে মার্কিন নৌবহর, হ্যাঁ, আবার ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের গুঞ্জন, সব মিলিয়ে আত্মরক্ষার একটা তাগিদ তো ছিলই মনে হয়। সূত্রগুলো তো সেরকমই বলছে। 1984 সালে ওরা পারমাণবিক গবেষণা আবার শুরু করে, আর 1990 থেকে শোনা যায় বোমা তৈরির দিকে এগোতে থাকে। আর আমেরিকা বা ইসরায়েল এটা থামানোর চেষ্টা করেছে নিশ্চয়ই।
অবশ্যই, নানাভাবে। তবে সবচেয়ে বড় অস্ত্র ছিল নিষেধাজ্ঞা, যার ফলে ইরানের অর্থনীতি প্রায় ধসে পড়েছিল। মুদ্রাস্ফীতি 40% পৌঁছেছিল। সূত্র বলছে প্রায় $160 বিলিয়ন ক্ষতি হয়েছিল 2015 পর্যন্ত। কিন্তু 2015 সালে তো একটা চুক্তি হলো। JCPOA। হ্যাঁ, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যার শর্ত ছিল ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিছুটা স্বস্তি এসেছিল এর ফলে। কিন্তু সেটা তো টিকল না। না, 2018 সালে ট্রাম্প প্রশাসন আচমকা চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু বেরোলই না, আরও কঠিন নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। আর তার ফল হলো ইরান আবার পুরোদমে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ শুরু করে দিল। তাহলে এখন পরিস্থিতিটা কি? মানে কোথায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা? সূত্র অনুযায়ী ইরান এখন হয়তো ভাবছে যে নিজেদের রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর পথ নেই। তার মানে মধ্যপ্রাচ্যে একটা নতুন উত্তেজনা তৈরি হচ্ছে। একদম। শুধু উত্তেজনা নয়, একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতারও ঝুঁকি তৈরি হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোও হয়তো এদিকে ঝুঁকতে পারে। তাহলে যদি পুরো ব্যাপারটা সংক্ষেপে দেখি, তেল আর ভূরাজনৈতিক স্বার্থ দিয়ে শুরু হওয়া একটা বন্ধুত্ব। হ্যাঁ। সেটা বিপ্লব, জিম্মি সংকট, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পারমাণবিক বিতর্ক পেরিয়ে এখন একটা চরম শত্রুতা এসে দাঁড়িয়েছে। আর সূত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে ইরান নিজেদের ভীষণভাবে কোণঠাসা আর আক্রান্ত মনে করছে। এই আলোচনা থেকে তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? মানে শিক্ষাটা কি? শিক্ষাটা হল ভূ রাজনীতিতে আসলে বন্ধুত্ব বা শত্রুতা বলে স্থায়ী কিছু নেই, সবই জাতীয় স্বার্থের খেলা। মানে নীতি বা নৈতিকতা সময়ের সাথে সাথে বদলে যায়। বলতে পারেন, নৈতিকতা অনেক সময়ই একটা মুখোশ, আসল খেলাটা ক্ষমতার। ওই যে হেনরি কিসিঞ্জারের কথাটা সূত্রেও আছে, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া মারাত্মক। সত্যি, খুব ভাবনার মতো উক্তি। আর শেষে একটা প্রশ্ন বোধহয় থেকেই যায়, তাই না? কিরকম? এই যে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন, এক দেশ নিজেদের আত্মরক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেটাই আবার অন্য দেশের জন্য নিরাপত্তা সংকট তৈরি করছে। এই চক্র থেকে বেরোনোর পথটা আসলে কি? এটা নিয়ে আমাদের শ্রোতারাও হয়তো একটু ভাবতে পারেন।